13th এপিসোডের শুরুতে আমরা দেখি সোল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর ঠিক তখনই ওই ক্রিমিনাল কিম ইয়নসো সেই স্টেশনে এসে নামে। দেন আমাদের কয়েকদিন আগের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি সোলোর ভাইকে একটা লটারির নাম্বার দেয় আর বলে এই নাম্বারটা তুমি মনে রাখবে। আর তারপর ও নিজেকে নিজেই বলতে লাগে এভাবেই আমি হিয়ঞ্জোর জন্য যতটা পারি হেল্প করতে থাকবো। এরপর সোল সুঞ্জের সঙ্গে দেখা করে আর আজকে সোলের বার্থডে ছিল যে কারণে সঞ্জে ওকে একটা অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে আসে। আর এখানে এসে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে এত ভালো ভালো অ্যামিউজমেন্ট পার্ক থাকতে তুমি কেন এই পার্কে আমাকে নিয়ে আসতে বললে। এর উত্তরে সোল জানাই আমার বাবা মারা যাওয়ার আগে আমরা এখানেই আসতাম আমার বার্থডে সেলিব্রেশন করতে আর এই কারণেই আমি তোমাকে এখানে নিয়ে আসতে বলেছিলাম। আর ওর এমন কথা শুনে সঞ্জয় ওকে বলে যে আচ্ছা তাহলে আমরা আবারও ফিউচারে একই সঙ্গে এখানে আসবো। আর তখন সোল ভাবতে লাগে আমি নিজেও জানি না যে আমরা আবারও একসাথে এখানে আসতে পারবো কিনা। দেন ওরা সারাদিন ধরে পুরো অ্যামিউজমেন্ট পার্কটা ঘুরে দেখতে লাগে এবং সাথে অনেক মজাও করতে লাগে। আর তারপর ওরা হন্টেড হাউসে ঢুকলে সঞ্জয় তো অনেক বেশি ভয় পাচ্ছিল আর এটা দেখে সোলের অনেক হাসি পেয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ওরা একসাথে একটা নাগরদোলায় ওঠে আর এখানে সঞ্জয় ওর জন্য একটা কেক কিনে নিয়ে আসে আর তারপর ওকে বার্থডে উইশ করে আর সাথে ওকে একটা নেকলেসও গিফট করে এবং ওকে একটা কিস করে দেয়। এরপর আমরা আবারও বর্তমান সময় ফিরে আসি আর এখানে আমরা দেখি সোলের চলে যাওয়াতে সঞ্জয় অনেক বেশি দুঃখী হয়ে গেছে এবং কান্না করছে। আর এদিকে সোলদের বাড়িতে ডিটেকটিভ কিম আসে আর ওর মাকে সোলের গত বছর কিডন্যাপ হয়ে যাওয়ার ব্যাপারটা জানিয়ে দেয়। আর তার ঠিক পরপরই সোলের কাছে সোলের মায়ের কল আসে আর সোলের মা ওকে ফোন করে জানায় যে তুমি এখনই সিওলে ফিরে আসো। আর আমি জানতে পেরে গিয়েছি যে গত বছর তুমি কিডন্যাপ হয়ে গিয়েছিলে আর ডিটেকটিভ কিম এসে আমাকে এই বিষয়ে সব জানিয়ে গিয়েছেন। আর তুমি আমাকে এই বিষয়ে আগে জানাওনি কেন আর তুমি আপাতত একটা ভিড়যুক্ত জায়গায় দাঁড়াও আমি এখনই গিয়ে তোমাকে নিয়ে আসছি। আর এতে সোলোর মাকে জানায় যে মা তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আর আমি আপাতত সঞ্জয়ের সঙ্গে রয়েছি। আর ওর এই কথা শুনে ওর মা একটু স্বস্তি ফিল করে। আর তার ঠিক পরে সঞ্জয় সোলদের বাড়িতে এসে উপস্থিত হয় আর ওর মাকে জিজ্ঞাসা করতে লাগে যে সোল কোথায়। আর ওর এই কথা শুনে সোলের মা অনেক বেশি অবাক হয় আর উল্টে ওকে এটা জিজ্ঞাসা করতে লাগে যে সোল কোথায় মানে সোল তো আমাকে একটু আগে কল করে বললো যে ও নাকি তোমার সঙ্গে রয়েছে। সো আমি যেন ওর জন্য চিন্তা না করি আর এখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো সোল কোথায়। আর সোলের মায়ের মুখ থেকে এই কথা শোনার পরে সঞ্জয়ের মনে পড়ে যায় যে সোলের সঙ্গে ওর যখন লাস্ট দেখা হয়েছিল তখন সোলের হাতে সেই ঘড়িটা ছিল। আর সোল যদি সত্যিই ফিউচারে ফিরে যেত তাহলে এখনকার সোলের কাছে ওই ঘড়িটা কোথা থেকে আসলো। আর তারপর ওর এটাও মনে পড়ে যায় যে গতকাল সোল ওকে বলেছিল আগামীকাল আমি যদি ফিউচারে ফিরে যাই তাহলে তুমি দুঃখ করো না। আর এসব ভেবেই ও বুঝতে পারে যে সোল তার মানে একটু আগে ওর সামনে মিথ্যে মিথ্যে অ্যাক্টিং করেছিল। আর এদিকে ডিটেকটিভ কিম এবং পুলিশ অফিসার সোলের বলা জায়গায় এসে কিম ইয়নসোর জন্য অপেক্ষা করছিল। আর ঠিক তখনই পুলিশ অফিসারের কাছে অন্য একটা পুলিশ স্টেশন থেকে কল আসে যে কিম ইয়নসোকে বুসানে দেখা গিয়েছে। আর ইতিমধ্যে ডিটেকটিভ কিমের কাছে সোলের কল আসে আর সোল ডিটেকটিভ কিমকে কল করে জানায় যে প্লিজ আপনি আমাকে হেল্প করুন আর আমাকে বাঁচিয়ে নিন। অন্যদিকে সঞ্জয় সেই পুরনো বিল্ডিংয়ে চলে আসে যেখানে কিনা সোল 10 মে ডিটেকটিভ কিমকে আসতে বলেছিল কিন্তু এখানে এসে ও কাউকেই দেখতে পায় না। আর তারপরে ভাবতে লাগে আজকে তো 6 তারিখ আর 10 মে আসতে তো এখনো কয়েকদিন বাকি তাহলে ও আমাকে আজকেই কেন মিথ্যে কথা বললো তাহলে কি ফিউচার চেঞ্জ হয়ে গিয়েছে। আর ঠিক তখনই ওর কাছে ইনহিয়কের কল আসে আর ইনহিয়ক ওকে জিজ্ঞাসা করতে লাগে যে সোল কি আমাদের সঙ্গে সিওলে ফিরে আসেনি। কারণ আমার বাবা একটু আগে আমাকে কল করে বললো যে উনি নাকি সোলকে সমুদ্রের আশেপাশে ঘুরে বেড়াতে দেখেছে। আর এটা জানতে পেরে সঞ্জয় বুঝতে পারে যে সোল তার মানে ওইখানে একা থাকার জন্য ওর সামনে মিথ্যে মিথ্যে অ্যাক্টিং করেছিল। পরের দৃশ্যে আমরা সোলকে দেখতে পাই সোল এখানে একা একা দাঁড়িয়ে ছিল আর ও সঞ্জয়ের কথা মনে করে কান্না করতে লাগে আর বলতে লাগে যে প্লিজ তোমাকে মিথ্যে বলার জন্য আমাকে মাফ করে দিও। আর তারপর আমরা দেখি সোল একটা রেস্টুরেন্টের সামনে চলে আসে আর এখানে আসলে ওর মনে হয় যে ও পাস্টেও একবার এই রেস্টুরেন্টে এসেছিল আর সেই দিনটা ছিল 7ই মে। আর 7ই মে ভোর 5টা নাগাদ কিম ইয়নসো ওর কিডন্যাপ করেছিল। আর এইসব ভেবেই ও সেই রেস্টুরেন্টে বসে পড়ে আর তারপর ও ওর ফোনের সুইচ অন করলে দেখতে পায় যে সঞ্জয় ওকে অনেকবার কল করেছিল আর সাথে ওকে মেসেজ করে এটাও জিজ্ঞাসা করেছে যে তুমি এখন কোথায় রয়েছো আর তোমার মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল সো প্লিজ তুমি আমার কলের অ্যান্সার করো। আর সঞ্জয়ের এমন সব মেসেজ দেখে সোল ওকে উদ্দেশ্য করে বলতে লাগে যে আর একটু অপেক্ষা করো। আর এর কিছুক্ষণ পরে সোলের কাছে ডিটেকটিভ কিমের কল আসে আর ডিটেকটিভ কিম ওকে কল করে জানায় যে আমরা তোমার পেছনেই আমার গাড়ি নিয়ে অপেক্ষা করছি আর এখান থেকেই আমরা তোমার উপরে নজর রাখছি। আর সোল যখন ডিটেকটিভ কিমের মুখ থেকে এমন সব কথা শুনে তখন ওর একটু স্বস্তি ফিল হয়। আর এদিকে সঞ্জয়ও ট্যাক্সি ধরে বুসানে আসতে লাগে সোলকে খোঁজার জন্য।
আর এদিকে ভোর 5টা হওয়ার সাথে সাথেই সোল সেই রেস্টুরেন্ট থেকে উঠে পড়ে সেই জায়গায় হেঁটে হেঁটে যেতে লাগে যেখান থেকে কিনা কিম ইয়নসো ওর কিডন্যাপ করেছিল। আর সোলকে চলে যেতে দেখে ডিটেকটিভ কিমও ওকে ফলো করতে লাগে যাতে ওর কোনো বিপদ আপদ না হয়। ইতিমধ্যে সঞ্জয় এখানে এসে উপস্থিত হয়ে যায় আর তারপর ও চারপাশে সোলকে খুঁজতে লাগে, কিন্তু ও কোথাও সোলকে দেখতে পায় না। ফলে ও ভয় পেয়ে তাড়াতাড়ি পুলিশকে কল করে জানায় যে এখানে একটা মেয়ের বিপদ হতে চলেছে, সো আপনারা প্লিজ তাড়াতাড়ি এখানে চলে আসুন। অন্যদিকে সোলও সেই স্পটে চলে আসে যেখানে কিনা কিম ইয়নসো ওর কিডন্যাপ করেছিল, আর এখানে এসে ও কাউন্টিং শুরু করে দেয়। আর এদিকে কিম ইয়নসো সোলের ওপরে নজর রাখছিল, আর ঠিক তখনই সোলের কাঁধের ওপরে কেউ একজন হাত দেয়। ফলে সোলের মনে হয় যে এটাই হয়তো কিম ইয়নসো, আর এটা ভেবেই ও ডিটেকটিভ কিমকে ডাকতে লাগে। আর তারপর সোল পেছন ঘুরলেই দেখতে পায় যে এটা তো কিম ইয়নসো না, বরং এটা তো এখানকার একজন লোকাল পুলিশ অফিসার। আর এদিকে কিম ইয়নসো ওদেরকে এভাবে দেখতে পেয়ে বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। আর এদিকে এখানকার লোকাল পুলিশ অফিসার সোলকে জানায় যে আমরা একটা কল পেয়ে এখানে এসেছি, তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে তো। আর তখন সোল ভাবতে লাগে যে কল পেয়ে মানে, আর তখনই ও বুঝতে পারে যে সঞ্জয় ছাড়া আর কেই বা কল করবে। অন্যদিকে সঞ্জয়ের সঙ্গে কিম ইয়নসোর ধাক্কা লাগে, আর কিম ইয়নসোকে দেখা মাত্রই সঞ্জয় চিনতে পেরে যায় যে এটাই তো কিম ইয়নসো। আর কিম ইয়নসো সঞ্জয়কে দেখে পালাতে লাগলে সঞ্জয় তখন কিম ইয়নসোর পিছু করতে লাগে। অন্যদিকে সোল সঞ্জয়ের বিপদ অনুভব করে সেই খাদের ধারে চলে আসে, আর এখানে আসলে ও দেখতে পায় যে কিম ইয়নসো সঞ্জয়ের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে আর ওর পেট থেকে রক্ত বেরোচ্ছে। আর ঠিক তখনই ডিটেকটিভ কিম সেখানে চলে আসে আর কিম ইয়নসোকে ধরে ফেলে। আর এদিকে সঞ্জয় সোলকে উদ্দেশ্য করে বলতে লাগে তোমাকে বাঁচানোটা আমার চয়েস ছিল, আর আমি যদি মারাও যাই তার জন্য তুমি দায়ী না। আর এসব বলার পর ওর সোলকে উদ্দেশ্য করে আই লাভ ইউ বলতে বলতে খাদের নিচে পড়ে যায়, আর এবারও সোল সঞ্জয়কে বাঁচাতে পারে না। এরপর আমরা দেখি সোল ফিউচারে অর্থাৎ 2023 সালে ফিরে এসেছে, আর এখানে এসে সোল বলতে লাগে যে অনেকদিন হয়ে গেছে আমি এখানে ফিরে এসেছি। আর এখানে আমরা দেখি সোলার ফ্যামিলি অনেক বেশি হ্যাপি রয়েছে, আর এখানে ইমকিউম আর হিউনজোরও বিয়ে হয়ে বাচ্চা হয়ে গিয়েছে। আর তারপর সোল অফিস যাওয়ার পথে আমাদেরকে বলতে লাগে যে আমার জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, আর তার মধ্যে আমি আমার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটাকে হারিয়ে ফেলেছি। আর এখন আমি এমনভাবে জীবনযাপন করছি যেন আমার জীবনে আগে কখনো কিছু ঘটেইনি। পরের দৃশ্যে আমরা হিউনজোকেও এই অফিসেই দেখতে পাই, আর এখানে আমরা জানতে পারি যে হিউনজো এখন সোলের সঙ্গে এই অফিসেই কাজ করে। আর এখানে সোলার একজন কলিগ ওকে জিজ্ঞাসা করতে লাগে যে শুনলাম তোমার প্রপোজাল নাকি বস রিজেক্ট করে দিয়েছে। এতে সোল বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, বস আমাকে বলেছে আমার স্টোরিতে না আছে থ্রিলার না আছে রোম্যান্স, আর যে কারণে আমার স্টোরিতে কোনো টপ স্টার না থাকলে কেউ আমার স্টোরিটা নাকি থিয়েটারে দেখতে আসবে না। পরের দৃশ্যে আমরা দেখি সোলকে ওর বস নিজের অফিসে ডেকে পাঠায়, আর ওকে বলতে লাগে যে আমাদের মুভির হিরো দুজন কিস সিন করার জন্য মানা করে দিয়েছে। আর বসের এই কথা শুনে সোল বলতে লাগে যে রোমান্টিক মুভি আবার কিস ছাড়া হয় নাকি। আর সোলার এই কথা শুনে ওর বস ওকে বলতে লাগে যে এই কারণেই তো আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, আর তুমি এখনই দুজনের কাছে যাবে আর ওকে রাজি করাবে যাতে ও যেন কিস সিন করার জন্য রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোল শুটিংয়ের সেটে চলে আসে, আর এখানে এসে ও ডোজনের প্রশংসা করতে লাগে যাতে ডোজন কোনো রকম ভাবে ওদের কিস সিন করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এখানে সোল খেয়াল করে যে ডোজন সেটে বসেই নেশা করছে, ফলে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি সেটে বসেই মদ খাচ্ছ কেন। কিন্তু ডোজন এর উত্তরে ওকে কিছুই বলে না, উল্টে ওর নামের মজা ওড়াতে লাগে। কিন্তু সোলও এই নিয়ে ওকে কিছুই বলে না এবং ওর সমস্ত মজা হজম করে নেয় শুধুমাত্র ওকে রাজি করানোর জন্য। সোলোকে এখানে বোঝানোর চেষ্টা করতে লাগে যে একটা রোমান্টিক মুভি কিস ছাড়া কিছুতেই সম্ভব না, কিস ছাড়া রোমান্টিক মুভি তো একেবারেই অসম্ভব। আর তখন ডোজন ওর কানে কানে ওকে বলতে লাগে যে অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড চায় না আমি কোনো কিসিং সিন করি, আর এই কারণেই আমি কিস সিন করতে পারবো না। আর এসব বলে ডোজন বাইরে চলে আসে এবং গাড়ি নিয়ে বেরিয়ে যেতে লাগে। আর ঠিক তখনই সোলো ওর পিছু পিছু চলে আসে আর ওকে বলতে লাগে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি নেশা করে এখন গাড়ি চালাবে। কিন্তু ডোজন ওর কোনো কথায় পাত্তা দেয় না এবং ওর মুখের সামনেই গাড়ির উইন্ডো তুলে দেয়। ফলে সোল এবার নিজের গাড়ি ওর গাড়ির সামনে পার্ক করিয়ে দেয়, আর তারপর ওর ডোজনকে কান ধরে বাইরে নিয়ে আসে আর ওর উপরে অনেক বকাঝকা করতে লাগে। আর সাথে এটাও বলতে লাগে যে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি যে তুমি নেশা করে গাড়ি চালাবে, আর তারপর তুমি মারা গেলে কি হবে। পরের দৃশ্যে আমরা দেখি সোল পুলিশ স্টেশনে রয়েছে, আর এখানে ওর সাথে ডোজনের ম্যানেজারও রয়েছে, আর ডোজনের ম্যানেজার ওকে এখানে সরি বলতে বলে। আর তখন সোল ডোজনের ম্যানেজারকে বলতে লাগে যে আমি কেন সরি বলতে যাব, আমি তো কোনো ভুল কাজ করিনি। আর ঠিক তখনই সোলের কাছে সোলের বসের কল আসে, আর বস ওকে জানায় যে আমি জানতে চাই না তুমি ঠিক করেছো নাকি ভুল করেছো, তুমি এখনই ডোজনের ম্যানেজারকে সরি বলো আর সাথে ডোজনকেও সরি বলো। দেন আমরা দেখি সোল ডোজনের ম্যানেজারকে সরি বলে, আর তখন ম্যানেজার ওকে বলতে লাগে যে তোমার আমাকে সরি বলতে হবে না, তুমি একজন আর্টিস্টকে হার্ট করেছো।
পরের দৃশ্যে আমরা দেখি সোল অ্যাপোলোজাইজ লেটার লিখছে আর তখন তেসাং পেছন থেকে ওকে বলতে লাগে যে তুমি চাইলে আমি তোমাকে অ্যাপোলোজাইজ লেটার লিখতে সাহায্য করতে পারি, কারণ আমি এইসব বিষয়ে একদম এক্সপার্ট। আর তখন সোলোকে বলতে লাগে যে তুমি তো একজন পুলিশ অফিসার, তাহলে তুমি গড়াদের ভেতরে থেকে কি করো? এতে তেসাং বলে আমার এখানে থাকতে বেশি ভাল লাগে আর আমি তোমাকে অ্যাপোলোজাইজ লেটার লিখতে সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে তোমার আমাকে ট্রিট দিতে হবে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে তেসাং এখন একজন পুলিশ অফিসার হয়ে গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি ওরা একটা রেস্টুরেন্টে এসেছে আর এখানে এসে তেসাং সোলকে বলতে লাগে যে তোমার এখনও অন্যের বিষয়ে নাক গলানোর স্বভাবটা যায়নি। আর এই শুনে সোলোকে বলতে লাগে যে তুমি পুরো বিষয়টা না জানেই আমাকে বেশি জ্ঞান দিতে শোনা। আর তারপর সোলোকে পুরো ঘটনাটা খুলে বলে আর তখন তেসাঙ্গকে বলতে লাগে যে তুমি একটু আগে আমাদেরকে সব বিষয়টা জানালে আমরা ওই ছেলেটাকে শাস্তি দিতে পারতাম। আর তখন সোলোকে বলতে লাগে যে এইসবের আর কোনো দরকার নেই, আমার বস আমাকে এইসব বিষয়টা কভার আপ করে নিতে বলেছে আর এইসব বিষয়ে বাইরে বেশি জানাজানি হলে আমার আর চাকরি থাকবে না। আর তারপর ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করতে লাগে আর এখানে সোল ড্রিঙ্ক করতে লাগলে তেসাঙ্গকে বলতে লাগে যে এই তুমি বেশি ড্রিঙ্ক করো না, কারণ তুমি অজ্ঞান হয়ে এখানে পড়ে থাকলে আমি কিন্তু তোমাকে ঘাড়ে করে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারবো না। আর ওর এই কথাই সোলোকে বলতে লাগে যে এতটুকু ড্রিঙ্ক করে আমার কিছুই হবে না। দেন পরের দৃশ্যে আমরা দেখি সোল অনেক বেশি ড্রিঙ্ক করে নেওয়ার কারণে ও দাঁড়াতে পারছিল না, ফলে তেসাঙ্গকে ঘাড়ে করে বাড়ি নিয়ে যাচ্ছিল। আর এখানে ও হঠাৎ করে রাস্তায় ওকে একটা বেঞ্চে বসায় আর ঠিক তখনই স্নোফল হতে লাগে। আর স্নোফল দেখে সোলের সূর্যের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায় আর সেসব ভেবে ও কান্না করতে লাগে। আর ওকে কাঁদতে দেখে তেসাং ওকে জিজ্ঞাসা করে বসে যে হঠাৎ করে তোমার আবার কি হলো। আর তখন সোলোকে বলতে লাগে যে আমি সঞ্জয়কে অনেক বেশি মিস করছি, আর এসব বলে ও আবারও কাঁদতে লাগে। আর তখন তেসাং ওকে কমফোর্ট করতে লাগে। দেন পরের দিন সোল অফিসে আসলে তেসাং ওকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে তুমি ঠিকঠাক অফিসে পৌঁছে গিয়েছো তো। আর ওর এই কথার রিপ্লাই না দিয়ে সোলোকে উল্টে এটা বলে যে শুনলাম তুমি নাকি গতকাল আমাকে পিঠে করে বাড়ি পৌঁছে দিয়েছিলে আর তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। দেন আমরা দেখি সোল ওর বসের অফিসে আসে আর এখানে আসা মাত্রই ওর বস ওর উপরে চিৎকার করে বলতে লাগে যে তুমি গতকাল আমাকে এটা জানাওনি কেন যে দুজন সেটে বসে ড্রিঙ্ক করছিল। আর এতে সোল ওর বসকে বলে যে আমি তো সবকিছু ফোনে জানাতেই গিয়েছিলাম, কিন্তু আপনিই তো আমাকে বললেন যে আপনি আমার কোনো কথা শুনতে চান না আর আমি যেন ইমিডিয়েটলি ওদেরকে সরি বলি। আর তখন ওর বস ওকে বলতে লাগে যে এখন থেকে আমি সবকিছুর দায়িত্ব নিচ্ছি আর গতকাল তোমাকে অকারণেই আমার জন্য অ্যাপোলোজাইজ লেটার লিখতে হয়েছে আর তার জন্য আই এম রিয়েলি সরি। আর বসের এমন কথা শুনে সোলদা অনেক খুশি হয় আর তখন ওর বস ওকে বলতে লাগে যে আমি তোমার প্রপোজালটা আবারও রিভাইজ করে দেখেছিলাম আর আমি এখন চাইছি তোমার এই স্টোরিটা নিয়ে একটা মুভি বানানোর, আর ওটার ওপরে আরেকটু কাজ করলেই আমরা ওটাকে একটা ভালো মুভি বানাতে পারবো। আর এটা শুনে সোল আরও বেশি খুশি হয়ে যায় আর তারপর ও সেই মুভির স্ক্রিপ্টটা ওর বসের হাতে দিয়ে দেয়। আর বস যখন স্ক্রিপ্টটা খোলে তখন উনি সেখানে একটা লাল রঙের এনভেলপ দেখতে পেয়ে এটা মনে করে যে সোল হয়তো ওনার জন্য থ্যাংক ইউ লেটার লিখেছে। ফলে উনি সেই লাল রঙের এনভেলপটা নিজের পার্সে রেখে দেয় আর এদিকে সোল নিজেই এটা বুঝতে পারে না যে ওটা কিসের এনভেলপ। দেন ও বাইরে বেরিয়ে আসলে ওর মনে পড়ে যায় যে গতকালকে ও নেশাগ্রস্ত অবস্থায় ওর বসকে উদ্দেশ্য করে একটা রেজিগনেশন লেটার লিখেছিল, যেখানে কিনা ও ওর বসের সম্পর্কে অনেক উল্টোপাল্টা বলেছিল। আর এবারও এটা ভাবতে লাগে যে ওর ওই লেটার যদি ওর বস পড়ে নেয় তাহলে ওর চাকরি তো থাকবেই না, সাথে ওর প্রপোজালও ওর বস রিজেক্ট করে দেবে। আর এটা ভেবে ও ওর বসের সঙ্গে দেখা করার জন্য একটা জায়গায় চলে আসে যেখানে কিনা অ্যাওয়ার্ড শোয়ের পার্টি চলছিল। আর এখানে এসে ও কোনো রকমভাবে ওর বসের ব্যাগ থেকে সেই রেজিগনেশন লেটারটা চুরি করে পালিয়ে যেতে লাগে। আর এই পালিয়ে যেতে গিয়েই ওর একজনের সঙ্গে ধাক্কা লাগে আর এটা আর কেউ না বরং সঞ্জয় ছিল। আর এখানে সঞ্জয় ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। আর সোল এখানে সঞ্জয়কে দেখে প্রচণ্ড অবাক হয়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি সঞ্জয় জলে পড়ে যাওয়ার সাথে সাথে ওর ঘড়িটা ব্লিঙ্ক করতে লাগে, মানে ওর ঘড়িটা টাইম মেশিনে বদলে যায়। আর তারপর সঞ্জয়কে জলের ভেতর থেকে টেনে তোলা হলে সোল দেখতে পায় যে সঞ্জয়ের হাতের ঘড়িটা ব্লিঙ্ক করছে আর এটা দেখে ও সঞ্জয়ের হাতের ঘড়িটার বাটন প্রেস করে দেয় আর বলতে লাগে আমাদের কখনো দেখা না হলেই ভালো হতো। এরপর আমাদের সেই দিনের দৃশ্য দেখানো হয় যেদিন কিনা সঞ্জয় প্রথমবার সোলকে দেখেছিল। আর এখানে সোল সঞ্জয়কে দেখা মাত্রই লুকিয়ে পড়ে যাতে সঞ্জয় ওকে দেখতে না পায়। আর তারপরে প্রচণ্ড কান্না করতে লাগে। দেন আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি আর এখানে আমরা দেখি সোল সঞ্জয়কে দেখে প্রচণ্ড অবাক হয়ে আছে। আর এখানেই আমাদের এই ড্রামার 13th এপিসোড শেষ হয়ে যায়।